দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স কিন্তু এখন বেশ নাটকীয় একটা মোড় নিয়েছে। একদিকে যেমন উস্কানি দিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে, ঠিক তেমনি অন্যদিকে বন্ধ দরজার আড়ালে চলছে প্রচণ্ড চাপ প্রয়োগের এক ভিন্ন খেলা। চলুন আজ আমরা এই দুই রণাঙ্গনের ভেতরের কৌশলগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানে ভারত বিরোধী সেন্টিমেন্ট যেন আগুনের মতো ছড়াচ্ছে। বিক্ষোভের আঁচ এতটাই তীব্র যে দুই দেশের সম্পর্ক এখন একেবারে এক নাজুক মুহূর্তে এসে দাঁড়িয়েছে। আর এর ঠিক উল্টো ছবিটা দেখা যাচ্ছে পাকিস্তানে। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও আসলে সেখানে লিডারশিপের উপর চলছে এক অদৃশ্য কিন্তু অসম্ভব চাপ। পর্দার আড়ালে যা ঘটছে তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। তো আমাদের প্রথম অধ্যায় বাংলাদেশ ফ্ল্যাশ পয়েন্ট। প্রশ্নটা হলো, হঠাৎ করে এই ভারত বিরোধী মনোভাবের আগুন এভাবে জ্বলে উঠল কেন? এর পেছনে কি শুধুই সাধারণ মানুষের ক্ষোভ, নাকি কোনো পরিকল্পিত খেলা চলছে? আসুন একটু গভীরে যাই। ঢাকার ভারতীয় দূতাবাসের দৃশ্যটা কিন্তু বেশ উদ্বেগজনক ছিল। বিক্ষোভকারীরা ব্যারিকেড পর্যন্ত ভেঙে ফেলার চেষ্টা করেছে। আমাদের একটা জিনিস বুঝতে হবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দূতাবাস কিন্তু সেই দেশেরই ভূখণ্ড। তার মানে সেখানে হামলা করা মানে সরাসরি একটা দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানা। আর এই বিক্ষোভের আগুনে ঘি ঢালছে কিছু চরমপন্থী কথাবার্তা। যেমন ধরুন, ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লার এই মন্তব্যটি। তিনি সরাসরি ভারতের 7 সিস্টার্স মানে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে নিয়ে বৃহত্তর বাংলাদেশ তৈরির কথা বলছেন। এই ধরনের কথাই কিন্তু পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলছে। দেখুন, এই উত্তেজনা কিন্তু একদিনে তৈরি হয়নি, এর একটা পটভূমি আছে। গত প্রায় 6 মাস ধরেই বৃহত্তর বাংলাদেশের মতো সব বিতর্কিত মানচিত্র ছড়ানো হচ্ছিল। কিছুদিন আগে উসমান হাদি নামে এক নেতা ঠিক এমনই একটা মানচিত্র প্রকাশ করেন, আর এর কিছুদিন পরেই তাকে হত্যা করা হয়। এখন বিক্ষোভকারীরা কোনো প্রমাণ ছাড়াই এই হত্যাকাণ্ডের জন্য ভারতকে দায়ী করছে, আর সেটাকেই জাওয়াজ হিসেবে ব্যবহার করে দূতাবাসে চড়াও হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সব কিছু ঠিক এখনই কেন ঘটছে? একজন নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এত বড় আকারের বিক্ষোভ কি আসলেই স্বাভাবিক, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? ভেতরের খবর যা বলছে তাতে এর মূল কারণটা কিন্তু পুরোপুরি অভ্যন্তরীণ। আসল উদ্দেশ্য হল ভারতকে একটা বাহ্যিক শত্রু হিসেবে দেখিয়ে দেশে একটা সংকটময় পরিস্থিতি তৈরি করা। আর এর ফাইনাল গোল, আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দিয়ে বর্তমান সরকারের ক্ষমতায় থাকার মেয়াদটা আরও বাড়িয়ে নেওয়া। এটা একটা ক্লাসিক পলিটিক্যাল চাল বলতে পারেন। আচ্ছা, এবার চলুন দ্বিতীয় রণাঙ্গনে যাই, পাকিস্তানে। সেখানে সেনাপ্রধান আসিম মুনির এমন এক জিওপলিটিক্যাল ফাঁদে আটকে গেছেন যেখান থেকে বেরোনোর কোনো সহজ রাস্তাই খোলা নেই। তাকে একটা প্রায় অসম্ভব সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। আর এই চাপটা আসছে সরাসরি মার্কিন যুক্তরাজ্যের কাছ থেকে। পাকিস্তানকে বলা হচ্ছে তারা যেন গাজায় নিজেদের সেনাবাহিনী পাঠায়। শুনতে অদ্ভুত লাগলেও এই প্রস্তাবের পেছনে আমেরিকার কিন্তু একটা অনেক বড় পরিকল্পনা আছে। মানে কাগজে কলমে দেখানো হচ্ছে যে এই মিশনের উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু আসল লক্ষ্যটা হলো হামাসের শেষ চিহ্নটুকুও মুছে ফেলা। কেন? যাতে এরপর মার্কিন বিনিয়োগ আর পুনর্গঠনের জন্য রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যায়। এটা আসলে শান্তির নামে জিও ইকোনমিক কন্ট্রোলের একটা ছক। এর ফলে সেনাপ্রধান মুনির এক ভয়ঙ্কর উভয় সংকটে পড়েছেন। ভেবে দেখুন, যদি তিনি আমেরিকার কথা শুনেন, তাহলে নিজের দেশে এবং পুরো মুসলিম বিশ্বে তিনি বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত হবেন। আর যদি তিনি না বলেন, তাহলে আমেরিকা দেশের ভেতরেই ইমরান খানের সমর্থকদের ব্যবহার করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেবে। মানে যেদিকেই যান বিপদ। এখন এই দুটো ঘটনাকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে ভারত আর পাকিস্তানের রাষ্ট্র চালানোর কৌশলের পার্থক্যটা কিন্তু খুব স্পষ্ট হয়ে ওঠে। একদিকে ভারতের ধৈর্যশীল নীতি, আর অন্যদিকে চাপের মুখে পাকিস্তানের এক রকমের অসহায় অবস্থা। বাংলাদেশের দিক থেকে এত উস্কানি আসার পরেও ভারত কিন্তু সেই ফাঁদে পা দেয়নি। তারা অত্যন্ত ধৈর্য ধরে পুরো পরিস্থিতিটা দেখছে এবং সরাসরি কোনো সামরিক প্রতিক্রিয়া না দেখিয়ে একটা কৌশলগত সংযম বজায় রেখেছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, প্রকাশ্যে চুপ থাকার মানে এই না যে তারা নিষ্ক্রিয়। বড় শক্তিরা সবসময় সরাসরি যুদ্ধে যায় না,
তাদের হাতে কোভার্ট অপারেশনস বা গোপন অভিযানের মতো আরও অনেক অপশন থাকে, যা দিয়ে পর্দার আড়াল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। ভারতের এই দৃঢ়তার ঠিক উল্টো দিকে আমরা দেখছি পাকিস্তানকে, যারা একটা পরাশক্তির চাপের কাছে নিজেদের দুর্বলতা প্রকাশ করে ফেলেছে। এটাই প্রমাণ করে যে বাইরের শক্তির হাতে তাদের ওপর কতটা লিভারেজ বা প্রভাব খাটানোর সুযোগ রয়েছে। এই কথাটা পাকিস্তানের বর্তমান অবস্থাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে। অতীতে আমেরিকার কাছ থেকে যে সাহায্য তারা পেয়েছে, সেটাই আজ তাদের জন্য একটা ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আসলে জিও পলিটিক্সের টেবিলে কোনো কিছুই তো বিনামূল্যে পাওয়া যায় না। প্রত্যেকটা সাহায্যের একটা দাম থাকে, যা সময়ের মতো চুকিয়ে দিতে হয়। তাহলে এই দাবার ছকের শেষ চালটা কি হতে পারে? এই ঘটনাগুলো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? চলুন আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা একবার দেখে নেওয়া যাক। বিভিন্ন সূত্র বলছে আমেরিকার একটা 4 ধাপের রোডম্যাপ আছে। ধাপ 1, পাকিস্তানি বাহিনীকে ব্যবহার করে গাজাকে হামাস মুক্ত করা। ধাপ 2, মার্কিন বিনিয়োগে গাজার পুনর্গঠন। ধাপ 3, ইরানকে পরবর্তী টার্গেট বানানো। এবং সবশেষে ধাপ 4, ইরান থেকে সৌদি আরবকে রক্ষা করার অজুহাতে একটা সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির আওতায় আবারও পাকিস্তানকে ব্যবহার করা। কি নিখুঁত একটা ছক, তাই না? এই পুরো বিশ্লেষণ শেষে তাই একটাই মৌলিক প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। ক্ষমতার এই বিশাল দাবার বোর্ডে কে আসলে খেলোয়াড়, আর কেই বা শুধুমাত্র একটা ঘুঁটি? কে নিজের চালে খেলছে আর কে অন্যের ইশারায় চলতে বাধ্য হচ্ছে? এই প্রশ্নের উত্তরের ওপরই হয়তো নির্ভর করছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ।